জিদ্ধু কৃষ্ণমূর্তির দর্শন সত্যি বলতে এটা আমাদের বেশ অস্বস্তিকর একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আমরা যেভাবে চিন্তা করি সেটাই কি আমাদের সব দুঃখের আসল কারণ? এই আলোচনাটা আমাদের চেতনার একেবারে গভীরে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কি হবে যদি আমাদের সব ঝগড়া ঝাঁটি, সব কনফ্লিক্টের সমাধান কোনো নতুন উত্তরে না থাকে? যদি সমাধানটা হয় যে প্রশ্ন করছে তার বিলুপ্তিতে? বেশ র্যাডিক্যাল একটা প্রশ্ন, তাই না? আর এটাই আমাদের আজকের আলোচনার শুরু। আমরা দেখব আমাদের মনটা আসলে কিভাবে তৈরি, আর কেন এটাই আমাদের একটা জেলখানার মতো আটকে রাখে। তো আমাদের প্রথম পর্বের নাম মনের অদৃশ্য কারাগার। কৃষ্ণমূর্তি যা বলছেন তা হল আমাদের সব কষ্ট, সব যন্ত্রণা এর উৎস কিন্তু বাইরের কোনো ঘটনা না। আসল কারণটা লুকিয়ে আছে আমাদের মনের ভেতরেই। এর যে একটা অদৃশ্য কাঠামো আছে, ঠিক সেখানে। দেখুন, কৃষ্ণমূর্তি কিন্তু কোনো নতুন বিশ্বাস বা সিস্টেম তৈরি করতে আসেননি, বরং উনি আমাদের পুরনো বিশ্বাসগুলোকেই ভেঙে ফেলতে চেয়েছেন। ওনার এই পদ্ধতিটাকে বলা যেতে পারে সাবট্র্যাকটিভ অন্টোলজি। এর মূল কথাটা কি? মূল কথাটা হলো, সত্য কোনো কিছু যোগ করে পাওয়া যায় না, বরং আমাদের মনের সব ধারণা, সব ফ্রেমওয়ার্ক বাদ দিয়ে দেওয়ার পর যা পড়ে থাকে সেটাই হলো আসল সত্য। তো এবার আমরা আসছি আমাদের দ্বিতীয় পর্বে, আমির মুখোশ উন্মোচন। আচ্ছা, তাহলে কৃষ্ণমূর্তি প্রথম কোন জিনিসটাকে ভাঙতে বলেন? আমাদের সবচাইতে প্রিয় যে ধারণাটা, আমাদের আমি বা সেলফ। আমরা সবাই তো নিজেদের একটা স্থির, একটা কন্টিনিউয়াস সত্তা হিসাবেই ভাবি, তাই না? মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন একটাই আমি রয়ে গেছে। কৃষ্ণমূর্তি কিন্তু ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছেন। কৃষ্ণমূর্তির আসল যে অন্তর্দৃষ্টি সেটা কিন্তু এখানেই। উনি বলছেন এই যে আমি, এটা কোনো স্থির জিনিস বা সত্তা নয়। এটা আসলে একটা প্রসেস, একটা চলমান, বারবার ঘটতে থাকা প্রক্রিয়া। তাহলে এই যে আমিত্বের অ্যালগোরিদম, এটা কাজ করে কিভাবে? ব্যাপারটা কিন্তু বেশ সহজ। দেখুন, প্রথমে আমাদের স্মৃতি বা মেমোরি অতীতের ডেটা দেয়। এরপর আমাদের চিন্তা সেই ডেটা দিয়ে একটা গল্প বা ন্যারেটিভ তৈরি করে, আমির গল্প। আর এই প্রসেসটা যেহেতু বারবার চলতে থাকে, তাই আমাদের মনে হয় যেন একটা কন্টিনিউয়াস আমি আছে। তার মানে কি দাঁড়ালো? আমাদের এই আমি আসলে অতীতের স্মৃতি আর অভিজ্ঞার একটা লাগাতার রিপিটেশন ছাড়া আর কিছুই নয়। এবার চলে আসি আমাদের তৃতীয় পর্বে, অতীতের স্বৈরাচার। আচ্ছা, যদি আমি একটা প্রক্রিয়া হয় তাহলে এর মূল উপাদানগুলো কি কি? কৃষ্ণমূর্তির মতে সেই উপাদান দুটো হল চিন্তা এবং সময়। কৃষ্ণমূর্তির একটা অসাধারণ কথা আছে। উনি বলেন, প্রত্যেকটা চিন্তা হলো একটা ঘটনার মৃতদেহ, মানে যা ঘটে গেছে তারই একটা ফসিল বা জীবাশ্ম। এর মানেটা কি? এর মানে হলো আমাদের চিন্তা সবসময় অতীতের অংশ, তাই এটা জীবন্ত বর্তমানকে, মানে এই মুহূর্তটাকে কখনোই পুরোপুরি ধরতে পারে না। কৃষ্ণমূর্তি এখানে দুই ধরনের সময়ের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য করেছেন। একটা হলো ক্রোনোলজিক্যাল টাইম বা সোজা কথায় ঘড়ির সময়, যেটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট রাখতে বা দৈনন্দিন কাজ করতে লাগে। আর দ্বিতীয়টা হলো সাইকোলজিক্যাল টাইম বা মনস্তাত্ত্বিক সময়, আর এটাই হলো আসল সমস্যার জায়গা। এই সময়টাই এখন আমি যা আর ভবিষ্যতে আমি যা হতে চাই এর মধ্যে একটা কাল্পনিক গ্যাপ তৈরি করে। আর এই গ্যাপ থেকেই জন্ম নেয় আমাদের সব ভয়, ইচ্ছা আর কনফ্লিক্ট। যেহেতু আমাদের চিন্তা পুরোপুরি স্মৃতির ওপর নির্ভর করে, তাই আমরা ভবিষ্যৎ নিয়ে যাই ভাবি না কেন, সেটা আসলে নতুন মোড়কে সেই পুরনো অতীত ছাড়া আর কিছুই না। আমরা আসলে আমাদের পুরনো অভিজ্ঞতা আর প্যাটার্নগুলোকেই একটু এদিক ওদিক করে সাজিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি। চলে এলাম চতুর্থ পর্বে, দর্শকী দৃশ্য। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম। এবার কৃষ্ণমূর্তি সমাধানের দিকে এগোচ্ছেন, আর এটাই ওর দর্শনের সবচেয়ে বিপ্লবী ধারণা। বলতে পারেন এখানেই পুরো খেলার মোড় ঘুরে যায়। তো চয়েসলেস অ্যাওয়ারনেস বা নির্বাচনহীন সচেতনতা জিনিসটা কি? এটা হলো কোনো কিছুকে বিচার না করে, কোনো কিছুকে ভালোমন্দ না ভেবে শুধু পুরোপুরি দেখার একটা অবস্থা। দেখুন, স্বচ্ছতা বা ক্ল্যারিটি কিন্তু কোনো কিছু পছন্দ করে না, ওটা শুধু থাকে। পছন্দ বা চয়েসের দরকার তো তখনই হয় যখন আমরা কনফিউজড থাকি। কিন্তু সম্পূর্ণ সচেতনতা হলো একটা বিশুদ্ধ স্বচ্ছতার অবস্থা, যেখানে পছন্দের কোনো জায়গাই নেই। দর্শকী দৃশ্য, এই গভীর কথাটার মানে কি? এর মানে হলো যে দেখছে আর যা দেখা হচ্ছে তাদের মধ্যে আসলে কোনো তফাৎ নেই। পার্থক্যটা একটু দেখুন। আমাদের পুরনো মডেলে আমরা কি ভাবি? আমরা ভাবি চিন্তাবিদ আর চিন্তা দুটো আলাদা জিনিস। যেমন ধরুন, একজন রাগী মানুষ তার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণমূর্তি বলছেন চিন্তাবিদ আর চিন্তা আসলে একই জিনিস। ওই রাগী মানুষটা আর তার রাগ দুটো মিলে একটাই মুভমেন্ট।
এখন ভাবুন তো, যদি দুজনের মধ্যে কোনো বিভেদই না থাকে তাহলে কে কাকে কন্ট্রোল করবে? এর মানেটা হলো পরিবর্তনটা দেখার ফলে হয় না, পরিবর্তনটা হয় দেখার মধ্যেই। কোনো কিছুকে বিচার না করে সম্পূর্ণভাবে দেখতে পারাটাই হলো আসল পরিবর্তন। এতে কি হয় জানেন? সমস্যাটা আর সমাধান করতে হয় না, সমস্যাটাই উবে যায়। তো আমরা চলে এসেছি আমাদের একদম শেষ পর্বে, পরিচিত থেকে মুক্তি। এবার আমরা দেখব এই যে একীভূত উপলব্ধির কথা বলা হলো, এর প্রভাবগুলো আসলে কতটা গভীর, যা আমাদের এক নতুন জীবনধারার দিকে নিয়ে যেতে পারে। আমরা সাধারণত স্বাধীনতা বলতে কি বুঝি? পছন্দের স্বাধীনতা, তাই তো? মানে অনেকগুলো অপশন থাকা। কিন্তু কৃষ্ণমূর্তি বলছেন আসল স্বাধীনতা হলো পছন্দ থেকে মুক্তি। কেন? কারণ পছন্দের দরকার হয় তখনই যখন আমরা কনফিউজড থাকি। যখন সবকিছু একদম পরিষ্কারভাবে দেখা যায়, তখন সঠিক কাজটা কি তা নিয়ে কোনো দ্বিধাই থাকে না। কাজটা তখন এমনিতেই স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। কৃষ্ণমূর্তি এখানে একটা চূড়ান্ত ফাঁদের কথা বলছেন, যেটাকে বলা যায় খোঁজার প্যারাডক্স। ব্যাপারটা কি? যখনই আমরা মুক্তি বা জ্ঞান খুঁজতে শুরু করি, আমরা আসলে ধরেই নিই যে ওটা আমাদের কাছে নেই। এই খোঁজার ফলে কি হয়? ওই আমিটা আরও শক্তিশালী হয়ে ওঠে, যে নিজেকে বন্দী মনে করে। মানে, যে অনুসন্ধানকারী মুক্ত হতে চাইছে, সে নিজেই নিজের পথের সবচেয়ে বড় বাধা। এই খোঁজার প্রক্রিয়াটাই সেই জিনিসটাকে আড়াল করে রাখে, যা আসলে আগে থেকেই ছিল। তাহলে এর ফল কি? এর ফলে এমন এক ধরনের বুদ্ধিমত্তার জন্ম হয় যার কোনো আমি কেন্দ্র নেই। এটা এমন এক ইন্টেলিজেন্স যা কোনো পুরনো ধারণা বা ভবিষ্যতের পরিকল্পনা ছাড়াই সরাসরি ডিরেক্টলি বর্তমান মুহূর্তের সাথে কাজ করে। এটা একদম স্বতঃস্ফূর্ত, আমির কোনো ফিল্টার দিয়ে প্রভাবিত হয় না। কৃষ্ণমূর্তির একটা কথায় পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। উনি বলেন, যখন মন জ্ঞানকে ধাওয়া করা বন্ধ করে, তখন জ্ঞান অবশিষ্ট থাকে। এর মানেটা হলো, মুক্তি এমন কোনো জিনিস না যা আমাদের অর্জন করতে হবে, বরং ওই খোঁজাটা বন্ধ হয়ে গেলেই তা নিজে থেকেই প্রকাশিত হয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি অনুসন্ধান করাটাই আসল বাধা হয়, তবে খোঁজাটা থেমে গেলে কি অবশিষ্ট থাকে? এই প্রশ্নটা নয় ভাবার জন্য তোলাই রইল।